বাবা খাওয়ার সময় এসব বাদ দিন, খাওয়া দাওয়া করুন বাবা। এভাবে ধামাচাপা কতদিন দিবা বৌমা? তোমাকে নরম পেয়েই তো আজকে এই কাজ করতে সাহস পাইছে। আর তুমিও তো কম যাও না বৌমা। এত কিছু হয়ে গেছে, মুখ থেকে একটা আওয়াজ পর্যন্ত বের করো নাই। বা আওয়াজ বের করলে কি হতো? কথায় আছে আল্লাহ পাক যা করেন বান্দার ভালোর জন্যই করেন। সবকিছুর পরেও আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। তাই এইসব কথা বাদ দিন, যা হয়েছে ভুলে যান বাবা। ছেলের বউয়ের কথা শুনে রহমান আলী কিছুক্ষণ ছেলের দিকে তাকিয়ে থাকেন, তারপর আবার বলেন, বেলির মাকে সব জানতে হবে আমাকে। এই কথা শোনার পর বেলি আর ইরফান একসাথে রহমান আলীর দিকে তাকান। বেলির বুকে আচমকায় কামড় পড়ে যায়। বাবা ভুলেও যাতে আমার মায়ের কানে যাতে এইসব না যায়। আমার মা মরেই যাবে বাবা। না বাবা। কি বলো এইসব তুমি? এখন জানাইলা না ভালো কথা, কিন্তু পরবর্তী যদি তোমার মা অন্য কারোর মাধ্যমে জেনে যায় তখন কি করবা? জানবে না বাবা। যদি জানে তখন কি করবা? যদিও শব্দটার কোনো অর্থ নেই বাবা, বাদ দিন। এইখানে সব মাটি চাপা দিয়ে নিন। আমি চাই না আমার মা কষ্ট পাক। আমি চাই না আমার স্বামী আমার মায়ের চোখে ছোট হয়ে যাক। বেলির কথা শেষবারের মতো ইরফানকে ক্ষমা করে দেন রহমান আলী। বাবা হয়ে নিজের সন্তানকেও ছাড় দেওয়ার পাত্র নন রহমান আলী। ওনার কাছে যে অন্যায় করবে সেই অপরাধী, এবার হোক সে নিজের ছেলে আর হোক সে বাহিরের অন্য কেউ। এইবারও হয়তো ইরফানকে চরম শাস্তি দিতেন তিনি, কিন্তু একমাত্র ছেলের বইয়ের জন্য তিনি থেমে গেলেন। বেলির আকতি মিনতি তার হাত পায়ে শিকল পরিয়ে দেয়, তাই তিনি এবার ক্ষমা করতে বাধ্য হন তার ছেলে ইরফানকে। দুপুরের পরই খাওয়া দাওয়া করে ঢাকা ত্যাগ করেন রহমান আলী। বেলিকে মন ভরে দোয়া করে বাসা থেকে বিদায় নিয়ে চলে যান তিনি। আর এদিকে আবার একা হয়ে যায় বিলি। যদিও ইরফান অফিস থেকে 2 থেকে 3 বার ফোন করে কথা বলে বিলির সাথে, যতটা পারে বিলিকে নিজের কাছে রাখতে চায় সে। বেলিকে যতটা সম্ভব ভালো রাখা যায়, যতটা সম্ভব আদরে রাখা যায়, তার সবটুকু খেয়াল রাখে ইরফান। এভাবেই কেটে যায় প্রায় 1 মাস। বেলির সংসারে সুখের অভাব নেই। তার সংসারের আনাচে কানাচে ভালোবাসারা এখন লুটোপুটি খেলে। ভালোবাসাগুলো 2 হাতে কুড়িয়ে নিয়ে আজ বেশ সুখে আছে বেলি আর ইরফান। দুজনের সংসারে সুখের কমতি নেই এখন। এর মাঝে রুবি আর ইরফানের জীবনে বিঘ্ন ঘটায়নি। রাজু নামের অতীতটাকেও বেলি ভুলে গিয়ে নিজের স্বামীর সাথে সুখে শান্তিতে সংসার করায় ব্যস্ত। ইদানিং বেলির শরীরটা ভালো যাচ্ছে না, কিছুই খেতে পারে না সে। যা খায় তাই মনে হয় বেরিয়ে আসে ভেতর থেকে। শরীরটা খুব খারাপ লাগায় অসময়ে শুয়ে থাকে বেলি। ইরফান অফিস থেকে এসে বেলিকে শুয়ে থাকতে দেখে প্রশ্ন করে, বেলি, এই বেলি, কি হলো আবার? তোমার কি হয়েছে? শুয়ে আছো যে? আমার শরীরটা ভালো লাগছে না, তাই শুয়ে আছি। কিছু লাগবে? না থাক, তুমি শুয়ে থাকো, আমি ফ্রেশ হয়ে নিই। হুম। বেলি অসুস্থ শুনলে ইরফানের কলিজায় কামড় পড়ে। বেলিকে অসময়ে শুয়ে থাকতে দেখে ইরফানের ভেতরটা কু ডাকতে শুরু করে দেয়। ওয়াশরুমে বেলিকে নিয়ে ভাবতে থাকে ইরফান। এরই মাঝে বেলি অনেক জোরে জোরে ওয়াশরুমে দরজায় নক করে। আরে খোলেন দরজাটা। বাথরুমে এতক্ষণ কি করেন? হ্যাঁ, আরে ভাই, বের হচ্ছি, 1 মিনিট। কেমন লাগে মেজাজটা এখন? আপনি কি কাঁথা বালিশ দিয়ে বাথরুমে ঢুকেন নাকি? বের হন। বেলির কথায় ইরফান কোনো রকম টি শার্ট আর ট্রাউজার পরে ওয়াশরুমের দরজা খুলে। ইরফান দরজা খুলেও স্থির হয়নি, অমনি ইরফানকে নামার সুযোগ না দিয়ে বেলি ওয়াশরুমের ভেতরে ঢুকে যায়। বেলির এমন তাড়াহুড়ো দেখে ইরফান খানিকটা বোকার মতো দাঁড়িয়েও থাকে পাশেই। বেলি ভেতরে ঢুকেই বমি করে দেয়। দাঁড়িয়ে বমি করতে করতে একসময় বসে পড়ে সে। ইরফান বুঝতে পারে বেলির খুব কষ্ট হচ্ছে, তাই ইরফান পানির কল ছেড়ে দেয় আর বেলির মাথার দুপাশে চাপ দিয়ে ধরে রাখে। বেলি প্রচণ্ড বমির বেগ হচ্ছে। বমির বেগে তার চোখের পানি বের হয়ে গেছে, তবুও বেগ কমছে না। ইরফান তখন হালকা পানি হাতে নিয়ে বেলির মাথায় দেয়। শরীর অত্যন্ত খারাপ লাগছিল বেলির, নিজে উঠতে পারবে না, তাই ইরফানকেই বলে, আমায় ধরেন, ওঠা নামায় শরীরে জোর পাচ্ছি না আমি। ইরফান বেলিকে ধরবে কি, সে তো হা হয়ে গেছে। বেলির হঠাৎ কি হলো যে একেবারে বমি করে দিল, এই চিন্তায় সে শেষ হয়ে যাচ্ছে। সকালের দিকে রান্নাঘরে নাস্তা বানাচ্ছিল বেলি। মিনু খেয়াল করছে বেলি নাকে কাপড় দিয়ে রান্না করে। বেলির চোখে মুখে অবস্থা ভালো না। তার কিছুক্ষণ পরে সে মিনুকে বলে, মিনু, যে ভাবি, ডিমটা পোস্ট করো তো। আপনিই করেন ভাবি। আমার ডিম পুর সুন্দর হয় না, পরে ভাই রাগারাগি করে। আরে করো তো,
আমার ভালো লাগছে না, আপনি এমন নাকে কাপড় দিয়া থুইছেন কেটে? গন্ধ লাগতেছে। ও মা, এটি কয় কি হেতে? কই গন্ধ? কিসের গন্ধ? ভাবি, কি সব কোন আপনি? তুমি ডিমটা পোস্ট করবা কিনা? বেলিকে রাখতে দেখে মিনু তাড়াহুড়ো করে ডিম ভেজে টেবিলে দিয়ে আসে। মিনুর কেমন কেমন জানি লাগছে, বেলি এইভাবে আছে কেন? এরই মাঝে বেলি দুপুরের খাবার রান্নার জন্য পেঁয়াজ কাটতে থাকে। অমনি বেলি চেঁচিয়ে ওঠে। মিনু করো কি? আবার কেচি? পেঁয়াজ সরাও আমার সামনে থেকে। আল্লাহ গো, কি কইতেছেন এইসব আপনি? গন্ধ লাগে, সরাও এইগুলো। এই কথাটা বলতে দেরি আছে, কিন্তু বেলির বমি করতে দেরি নাই। রান্নাঘরে বেসিনের মধ্যে গড় গড় করে বমি করে দেয় সে। মিনু বেলির বমি করা দেখে তাড়াতাড়ি পানি নিয়ে আসে। বেলি চোখে মুখে পানি দিয়ে মিনুর দেয়া পানি খেয়ে নেয়। মিনুর সন্দেহ আরও গাঢ় হয়ে যায়। এরই মাঝে রুম থেকে ইরফানের ডাক পড়ে। পানি গ্লাস রেখে চোখ মুখ মুছে বেলি রুমে যায়। ইরফানের ফরমায়েশ, বেলিকেই টাই বেঁধে দিতে হবে। বেলি আর কথা না বাড়িয়ে টাই বেঁধে দেয় ইরফানের। ইরফান বেশ বুঝতে পেরেছে বেলির হয়তো শরীর ভালো নেই, তাই নিজেই বেলিকে জড়িয়ে নেয় আর বলে, শরীর কি বেশি খারাপ লাগে? হ্যাঁ, অনেক খারাপ লাগতেছে। আজকে তো অফিসে যেতে হবে, কাল দেখি ডক্টরের কাছে নিয়ে যাব। আরে ধুর, লাগবে না, এমনিতেই ঠিক হয়ে যাবে। আপনি আসেন, খেয়ে নিন। চলো। নাস্তার টেবিলে আরেক কাহিনী। ইরফান নাস্তা করছে আর বেলি নাকে হাত দিয়ে বসে আছে। ইরফান নাক দিয়ে কয়েকবার স্মেল নেয়, পরে বেলিকে জিজ্ঞেস করে, তুমি নাকে হাত দিয়ে বসে আছো যে? গন্ধ আসে। কই থেকে গন্ধ আসে? আমি তো এমন কিছুই পাচ্ছি না। আমি পাইতেছি, আপনি খেয়ে নেন, আমি রুমে যাই। কি রুমে যাই? তুমি খাবা না? ইচ্ছা করতেছে না। আরে শোনো, এই বেলি। ইরফানের কথায় পাত্তা না দিয়ে বেলির রুমে গিয়ে শুয়ে থাকে। রান্নাঘর থেকে মিনু সবটাই খেয়াল করে। ইরফান নাস্তা খেয়ে বেরিয়ে যায়। পুরো টেবিল গুছিয়ে মিনু বেলির কাছে যায়। রুমে গিয়ে দেখে বেলি তখন মোবাইলে তার মায়ের সাথে কথা বলছে, তাই মিনু রান্নাঘরে এসে বাকি কাজগুলো সেরে নেয়। অন্যদিকে বেলি তার মায়ের সাথে কথা বলায় ব্যস্ত। হ্যাঁ মা, বলো। কথা দেহি এমনে কইতাছস? আমার শরীরটা ভালো না। কি হইছে? কি জানি মা, বুঝতেছি না তো, মাথা ঘোরাচ্ছে, বমি আসে। তেঁতুল খা, পেশাব লো মনে হয়। আচ্ছা মা, রাখি। জামাই কই? অফিসে চলে গেছে। আচ্ছা রাখ। মায়ের সাথে কথা বলে বেলি আবারও শুয়ে থাকে। শান্তি পাচ্ছে না সে শরীরে, কেমন জানি লাগছে আজ তার। কিছুক্ষণ পর আবারও বেলির মায়ের ফোন আসে। বেলি ফোন রিসিভ করে কানে নেয়। হ্যালো, কে গো মা? আবার ফোন দিলা যে? কি বলো মা? আরে না, এমন কিছুই না মা। মা, এসব কিছুই না, রাখি। আল্লাহ হাফেজ, নিজের যত্ন নিও। বেলি ব্রুগুলো কুচকে ফোনটা কেটে দেয়। তারপর পরই মিনু ডাক দেয় সে। তার ডাকে মিনু বেচারিও দৌড়ে চলে আসে। যে ভাবি, ডাকছিলেন? মিনু, শোনো না একটু। যে ভাবি কন, কি কইবেন? সোনা পাখি, আজকে একটু নিজে রান্না করো না। আমার খুব খারাপ লাগতেছে, ভীষণ মাথা ঘোরাচ্ছে, মনে হয় উঠে দাঁড়ালেই পড়ে যাব। আচ্ছা ভাবি, আমি রান্না কইরা ফেলামো, আপনি শুইয়া থাকেন। ঠিক আছে রে পাখি। আর শোনো, যে দরজাটা আটকে দিও, আর রান্নাঘরের দরজাটা ভেতর থেকে আটকে দিয়ে তুমি রান্না করো, যাতে গন্ধ এই রুমে অবধি না আসে। মিনুর কাছে কেমন কেমন জানি লাগছে বেলির কথাটা। এতদিন পর এই প্রথম বেলি এমন সব কথা বলছে। মিনু চুপ করে বেলির দিকে তাকিয়ে আছে। বেলি আবারও মিনুকে ডাক দেয়। মিনু, এই মিনু। যে ভাবি, কি বললাম বুঝছো? আচ্ছা তাহলে দরজাটা আটকাও। আচ্ছা। বেলির রুমের দরজা আটকে দিয়ে মাথা চুলকাতে চুলকাতে মিনু রান্নাঘরে যায়। তারপর নিজে নিজেই বলতে থাকে, আমাকে বাড়িতে এক ভাবিরে দেখছিলাম এমন করতে। হেটি সব কিছুর ভিতরেই গন্ধ লাগতো, বমি করতো কতক্ষণ পর পরে, খাইতো না, এমনকি রানতও না। এখন দেখি বেলি ভাবিরও একই রোগে পাইছে। প্লেট বাটি মাজতে মাজতে মিনুর একটা কথা মনে পড়ে যায়। ওরে ওরে, হের মাসখানেক পরেই তো মনায় আইলো। ও আল্লাহ, তাইলে কি বেলি ভাবির বাচ্চা হইব? মিনু প্লেট বাটি বেসিনের উপরে রেখেই দৌড় দেয় বেলির রুমে। বেলি তখন বিছানায় এক পাশ হয়ে শুয়ে আছে। মিনু গিয়ে বেলির সামনের দিকে নিচে ফ্লোরে হাঁটু গেড়ে বসে। তারপর বেলিকে ডাক দেয় সে। ভাবি, ও ভাবি,
মিনুর ডাকে বেলি চোখের ওপর থেকে হাত সরিয়ে মিনুর দিকে তাকায়। বেলি বুঝতে পারে মিনু হয়তো তাকে কিছু বলতে চাচ্ছে, কারণ মিনুর চোখে মুখে কেমন যেন অনেক আগ্রহ দেখা যাচ্ছিল তখন। বেলি মিনুর গালে হাত দিয়ে হালকা হেসে বলে, তুমি বলবা মিনু? এখন কথা কইতাম চাই। বলো, আমি শুনতেছি। বেলির কথায় মিনু নড়ে চড়ে বসে। বেলির হাতটায় নিজের হাত রাখে মিনু, তারপর বলে, কথাটা হইল গিয়া আমাগো বাইত এক ভাবি আসিল, হেতেও আপনার মতোই করতো। কি করতো? এই যে আপনি এখন যা যা করতেছেন, আমি কি করলাম আবার? এই যে সব কিছু, কি বলছো? কিছুই বুঝতেছি না আমি। মানে হইল গিয়া ভাবি, আমাগো বাইত যেই ভাবি আসিল হেতিও আপনার মতো গন্ধ গন্ধ করতো, খাইতো না, আবার আনতোও না। হের মাসখানেক পরেই মনাই আইছে। কে হইছে? মনাকে? মানে বাচ্চা আর কি। আমি আদর কইরা মনা কই। এটা আমায় বলে কি লাভ হলো তোমার? ভাবি গো ভাবি, নিশ্চয় আমনেরও বাচ্চা হইব। তুমি গিয়ে রান্না করো, এসব বিষয়ে পরে কথা বলবো, কেমন? ভাইরে কোয়েন ডাক্তারের কাছে নিয়ে যাইতে। আচ্ছা বলবো, তুমি গিয়ে রান্না করো, কি রান্তাম? তা মন চায়। তবে তোমার ভাইয়ের জন্য রুই মাছ ভুনা করে রাখিও। আচ্ছা দরজা লাগিয়ে দিয়ে যাও। আচ্ছা ভাবি। বেলি মিনুর কথা শোনার পর ততক্ষণ মিনুর দিকে তাকিয়ে থাকে, তারপরে কি যেন চিন্তা করে, আর তারপর অত্যন্ত শান্ত গলায় মিনুকে বলে। বেলি কিছুক্ষণ শুয়ে শুয়ে মিনুর কথাগুলো অনুধাবন করতে থাকে। কিছুক্ষণ আগেও বেলির মা ফোনে ঠিক কথাগুলোই বলেছিলেন, কিন্তু বেলি তখন কথাগুলো আমলে নেয়নি। কি করবে না করবে সে কিছুই ভেবে পাচ্ছে না, চিন্তাটা মাথার মধ্যে চেপে বসে আছে। বেলি উচ্চশিক্ষিত না বলেও একেবারে মূর্খও নয়, তাই ইউটিউবে সার্চ করে, অনেক কিছুই দেখে নেয়। তখন তার খেয়াল হয় তার এই মাসে মান্থ মিস হয়ে গেছে। এইসব চিন্তায় তার শরীর আরও খারাপ হয়ে যাচ্ছে। কাকে বলবে, কার কাছ থেকে পরামর্শ নেবে কিছুই জানে না সে। না নিজে বের হয় বাসা থেকে, না পরিচিত কেউ আছে। যা করতে হয় ইরফানই করে দেয়। এখন শুধু অপেক্ষা রাতের। ইরফান আসলে তাকে সবটা খুলে বলবে বেলি। রাত প্রায় 9টা নাগাদ ইরফান বাসায় আসে। আজ কেন যেন অনেক খুশি সে। বেলের জন্য ফুচকা নিয়ে আসে আজকে ইরফান। ইরফানকে খুশি দেখে বেলি তার কারণ জানতে চায়। আজ এত খুশি কেন? আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না বেলি। কি হয়েছে? 6 মাসের মাথায় আরেকটা প্রমোশন। সত্যি? সত্যি, আজকেই স্যার কেবিনে ডেকে নিলেন আর আজকেই সব বললেন। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুক্রিয়া। এই সবই তোমার নামাজ আর তোমার ফল। আপনারে বলছে শোনেন, আল্লাহ পাকের কাছে চাওয়াও লাগে, আবার নিজের প্রচেষ্টাও লাগে। আমি চেয়েছি তা ঠিক, আর এতে আপনারও প্রচেষ্টা ছিল, তাই আপনার ভাগ্যে তা এসেছে। বেলির কথার যথার্থতা বুঝতে পারে ইরফান। বেলির দিকে এক নজরে কিছুক্ষণ চেয়ে থাকে, মনে মনে বলতে শুরু করে দেয় সে। এই নারীর আমলে আল্লাহ পাক আজ আমার ঘরে এবং আমার কর্মজীবনে এত সাফল্য এনে দিয়েছেন। আল্লাহ পাক আমার ভাগের সমস্ত হায়াত তুমি এই নারীর ভাগে দিয়ে দিও। অপরদিকে বেলিও মনে মনে বলতে থাকে, আল্লাহ পাক তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া জানাই। তুমি এভাবেই আমার সংসার স্বয়ং সম্পূর্ণ রাখো, এবং আমার চুলের অবধি হায়াত তুমি আমার স্বামীকে দান করো। তারপর বেলিকে ফুচকা খেতে বলে ইরফান ওয়াশরুমে ঢুকে যায়। কিন্তু এইসব কথার মাঝে বেলি ইরফানকে আসল কথা বলতেই ভুলে যায়। তার যে কিছু কথা বলার ছিল ইরফানকে। রাতে খাবার পরে ইরফান শুয়ে আছে, কিছু একটা ভাবছে সে। বেলির কি হয়েছে? রাতের খাবার সময়ও একই কাহিনী করেছে বেলি। কোনো তরকারি নেয়নি সে, শেষে পানি দিয়ে ভাত মেখে খেয়েছে। বেলি তখনও ওপাশে মুখ ফিরিয়ে শুয়ে আছে। বেলির মনেও খচখচ করছে কিভাবে বলবে ইরফানকে, কিন্তু না বলে উপায় নেই তার, কারণ এখানে ইরফান ছাড়া তার পরিচিত আর কেউই নেই তার। মিনু এসব কিছুই বুঝে না, কারণ সে অবিবাহিতা। তবু যতটুকু জ্ঞানে এসেছে তাই বলেছে মেয়েটা দুপুরে। বারবার ইরফানকে বলতে চাইছে সে, কিন্তু লজ্জার কারণে বলতেও পারছে না কিছু। ওইদিকে ইরফানের মনে বেলিকে নিয়ে হাজারটা চিন্তা হচ্ছে। আজকে সকালে এমন করল, মিনু থেকেও শুনেছে দুপুরবেলা রান্নায়ও সে করে নাই, আর এখনও খাবার খেতে গিয়ে এমন করল। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দিয়ে বেলিকে ডাকে ইরফান। বেলি, এই বেলি। বেলি তখনও সজাগ ছিল। ইরফানের ডাকে হু বলে সাড়া দেয় সে। এইদিকে ফিরো তো। তখন সে ইরফানের কথাই ইরফানের দিকে ঘুরে যায়। কি হয়েছে তোমার, আমায় বলবা একটু?
কই কি হয়েছে? আজকে দুপুরে রান্না করনি, খাবারও খাওনি, এখনো এমন করলা, কি হয়েছে? ইরফানের কথায় বেলি সাহস পায়। তখন সে বলা শুরু করে। আমার না কেমন কেমন জানি লাগে, সব কিছু থেকে গন্ধ আসে। কিসের গন্ধ? বাসা তো কত পরিষ্কার। জানি না, তবে আমার একটা কথা আছে। হ্যাঁ বলো। ও এইদিকে আসেন। আর কত আসবো? আরো কাছে আসেন। কি ব্যাপার, আজকে এত কাছে ডাকছো যে? খুন করার প্ল্যান আছে নাকি? উফ, এখানে আসেন। আচ্ছা বলো। তারপর ইরফানের কানের কাছে গিয়ে বেলি তার মান্থ মিসের কথা জানিয়ে দেয়, সাথে বেলির সব অসুবিধার কথাগুলোও বলে দেয় এবং দুপুরে মিনুর বলা কথাগুলো বলে দেয়। এসব শুনে ইরফান সোজা শোয়া থেকে উঠে বসে। ইরফানকে এভাবে বসতে দেখে বেলিও বসে যায়। কি হলো? সত্যি কি মিস হয়ে গেছে? বেলির তখন মাথা নিচু করে হ্যাঁ বোধক মাথা নাড়ে। তখন ইরফান মুচকি হেসে বেলিকে জড়িয়ে ধরে আর বলে, কাল সকালে মেডিকেল নিয়ে যাব, কেমন? হুম। এখন ঘুমিয়ে যাও। ইরফান বেলির কপালে চুমু দিয়ে বেলিকে শুইয়ে দেয় আর বেলিও শুয়ে যায়। অপেক্ষা কাল সকালের। মেডিকেল গিয়ে কি হবে বাকিটা আল্লাহর হাতে। মেডিকেলে বসে আছে বেলি আর ইরফান। অফিসের এক কলিগকে বলে 2 ঘন্টার ছুটি নিয়েছে বেচারা। ইদানিং অফিসে প্রচুর কাজের চাপ বেড়ে গেছে তার। প্রমোশন হওয়া মানেই কাজের চাপও বেড়ে যাওয়া। ইরফান বেলির পাশে বসে আছে, বারবার বেলির দিকে চোখে যাচ্ছে। হিজাব পরে ভালোই লাগছে বেলিকে, তবে মুখটা অনেক শুকনা লাগছে বেলির। অবশ্য লাগারই কথা, আজকে 3টা দিন খাওয়া কি জিনিস সে ভুলেই গেছে। বেলি এমন এক নারী যার দিকে নজর দিলে চোখসহ পুরো শরীর শান্ত হতে বাধ্য। ইরফানের মাথায় বেলির বলা কথাটা ঘুরপাক খাচ্ছে। মনে মনে বলতে থাকা কথাগুলো বারবার ইরফানের মনকে অস্থির করে দিচ্ছিল। আবারও সে ভাবনার মাঝে ডুব দেয়। সাহেব ভাইয়ের ওয়াইফের বাবু হলো কয়েক মাস আগে। বেচারা অনেক চিন্তিত থাকতো দেখতাম। অবশ্য তার ওয়াইফকে দেখার মানুষের অভাব নেই, কিন্তু ওকে কে দেখবে? ওর তো আমি ছাড়া কেউ নেই এখানে। ইরফান চুপ করে কপালে হাত দিয়ে বসে আছে, অপেক্ষা ইউরিন টেস্টের রেজাল্টের। মেডিকেলে আসার পরে গাইনোকোলজিস্ট ডক্টর বললেন আগে ইউরিন টেস্ট করানোর জন্য। তাই ডক্টরের কথা মতো আগে টেস্ট করিয়েছে বেলি। রিপোর্ট সরাসরি ডক্টরের কেবিনেই দেয়া হয়। আর এখানে বেলি আর ইরফানকে কেবিনে যেতে বলে এক নার্স। নার্সের কথায় বেলি আর ইরফান পা রাখে ডাক্তারের কেবিনে। ডক্টর দুজনকে সামনে বসিয়ে রেখে সব কথা ক্লিয়ার করে নেয়। ডেট মিস হয়েছে কবে নাগাদ? ডাক্তারের প্রশ্ন অনেকটা সংকোচ বোধ করছিল বেলির সাথে ইরফানও। ইরফান টেবিলের দিকে তাকিয়ে আছে, বেলিও চুপচাপ। তখন ডাক্তার আবার বলেন, দেখুন, এভাবে চুপ থাকলে কিভাবে হবে? কথা বলতে হবে, কারণ আমি প্রশ্ন করব, আর উত্তর না দিলে আমি বুঝাবো কিংবা বুঝতে পারবো কিভাবে? তাই চুপ করে না থেকে কথা বলতে হবে, কেমন? অতঃপর বেলি আর ইরফান ডক্টরের কথাতে অনেকটা সংকোচ মুক্ত হয়। ডক্টর নাসিমা পারভিন আবারও প্রশ্ন করেন বেলিকে। ডেট মিস হয়েছে কবে নাগাদ? তখন বেলি উত্তর দেয়, এই মাসে। কিন্তু আপনি তো কনসিভ করেছেন প্রায় 1 মাস হবে, মানে প্রায় 1 মাস শেষ হতে চলছে। ডক্টরের কথায় বেলি ইরফান দুজনেই অবাক। ইরফানের মনে কিসের যেন এক শীতল বাতাস বয়ে গেল। সে বাবা হবে, তারও বাবু হবে। বেলি যে তাকে এত ভালো খবর দেবে সে ভাবেনি। তখন বেলি আবারও বলে ওঠে, কিন্তু আমি তো গত মাসেও। হ্যাঁ হয়, অনেক সময় এমন, এটা ব্যাপার না। এখন বলুন কি সমস্যা হয় আপনার? তখন বেলি তার সমস্ত সমস্যার কথা বলতে শুরু করে দেয়। আমি খেতে পারি না, গন্ধ লাগে শুধু। এমনকি যেই রান্না আমি করতাম সেই রান্নাও এখন আর করতে পারছি না, শুধু গন্ধ লাগে সবকিছুতে। বমি কেমন হয়? তখন ইরফান বলে ওঠে, আসার সময়ও বমি করে এসেছে। খাবার তো মুখেই তুলতে পারে না, পানি ঢেলে ভাত খায়, তাও যদি পেটে থাকে খেয়েই ফেলে দেয় সব। আসলে প্রেগনেন্সির সিমটমই এসব। সমস্যা নেই, আমি মেডিসিন দিয়ে দেব, খাওয়াতে থাকুন। আর ওনার শরীরে তো অনেক দুর্বল, এভাবে থাকলে তো পরে ব্লাড দিতে হবে। ওনার ব্লাডের প্লাটিনেটও কম। মেডিসিন দিয়ে দিব, আর বেশি বেশি খেতে হবে। বমি হবে, এটা স্বাভাবিক, তবে কিন্তু খেতে হবে। বেলি চুপ করে না থেকে নিজেই আবার বলতে শুরু করে, আমার তো সবকিছু থেকে গন্ধ আসে, আমি তো খাবারের কাছে যেতে পারি না। এটা বললে তো হবে না, খেতে হবে, না হয় বাবু ভালো থাকবে না।
ডাক্তারের সাথে কথা বলে বেলির জন্যে ওষুধ কিনে দুজনে মিলে রিকশায় উঠে যায়। রিকশায় ওঠা মাত্র ইরফান রিকশাওয়ালাকে সাবধানে রিকশা চালাতে বলে দিয়েছে। বেলি চুপ করে আছে। মনের মধ্যে এক অস্থিরতা কাজ করছে। সে মা হবে, তার ভেতরে আরেকটা জীবন, আরেকটা শরীর একটু একটু করে বেড়ে উঠবে। এ যেন এক অন্যরকম অনুভূতি। অন্যদিকে ইরফান কি করবে না করবে কিছুই ভেবে পাচ্ছে না। একটা রাস্তা না হলে সে লাফাতো, এটা রাস্তা না হলে সে লাফাতো। সে বাবা হবে ভাবতে প্রাণ তার জুড়িয়ে যাচ্ছে। এমন সময় বেলির হাতে হাত রেখে ইরফানের হাতে স্পর্শ পেয়ে বেলি ইরফানের দিকে তাকায়। ইরফান চাপা হাসি দিয়ে বেলিকে 2 চোখ দিয়ে টিপ দেয়। ইরফানের এই আচরণের বেলিও মুচকি হাসি দেয়। বেলির হাসিতে যেন হাজারো প্রশান্তি বিরাজ করে। ইরফান তখনই মোবাইলে তার বসের কাছে মেল করে দেয় সে তার আজ অফিসে আসতে পারবে না, কারণ তার ওয়াইফ অসুস্থ। ইরফান খবরটা শোনার পর একদম অন্যরকম হয়ে গেছে। সে আজ অফিসে যাবে না, তার ইচ্ছে করছে না অফিস যেতে। আজ সারা দিন সে বাসাতে থাকবে, বেলির কাছে থাকবে। 5 মিনিট পর ইরফানের মেইলের উত্তর আসে, বস ছুটি দিয়ে দিয়েছে, এখন শুধু বাসায় যাওয়ার অপেক্ষা। বেলিকে চুপ থাকতে দেখে ইরফান বলে ওঠে, কি হলো চুপচাপ যে? এমনি। কিছু খাবা? হুম। হায় রে, তোমার খাবারের কি সমস্যা? ডক্টর কি বলেছে শুনেছো তুমি? আমার ভালো লাগছে না। বেলি, হুম। আমার না কেমন জানি লাগছে। কেন, কি হয়েছে আপনার আবার? কিছু না। শরীর খারাপ আমার, কেমন জানি লাগে। আপনার এটা কোনো কথা? ইরফান চুপ করে সামনের দিকে তাকিয়ে আছে। বেলিও তখন চুপ হয়ে যায়। বেলি তখন আবারও বলতে শুরু করে, আমি ভাবছি মিনুর কথা। কেন, ও আবার কি করলো? পুরা বাসা মাথায় তুলবে। বাসায় এসে ইরফান আর বেলি দুজনেই রুমে চলে যায়। মিনু তখন কাজে ব্যস্ত ছিল, তাই তেমন কিছু বলেনি। বেলি ভেবেছে ইরফান হয়তো আবার কিছুক্ষণ পরে আবার বেরিয়ে যাবে, কিন্তু বেলি তো জানে না যে ইরফান ছুটি নিয়েছে আজকে। বেলি রুমে গিয়ে হিজাব খুলে ফ্যানটা ছেড়ে একটু ফ্যানের নিচে দাঁড়ায়। ইরফান তখনই দরজাটা আস্তে করে লাগিয়ে দেয়। তারপর বেলিকে পেছন থেকে জড়িয়ে ধরে। এইভাবে ইরফানকে জড়িয়ে ধরতে দেখে বেলিও অবাক হয়ে যায়। বেলি সেখানে চুপ করে দাঁড়িয়ে আছে। ইরফান বেলিকে নিজের দিকে ঘুরিয়ে বুকে টেনে নেয়। বেলির মাথায় চুমু দিয়ে আরও নিবিড়ভাবে আঁকড়ে ধরে তার বেলি ফুলকে। বেলিও তখন পরম যত্নে ইরফানকে জড়িয়ে ধরে। বেলিকে খাটে বসিয়ে দেয় ইরফান। ঠোঁটে দুজনেরই হাসির চিহ্ন। ইরফান তখন বেলির পেটে হালকা করে ছুঁয়ে দেয় আর বলে, বেলি, এখানে আমাদের বাবু আছে। হুম। আমি বাবা হব। হুম। কেউ আমায় বাবা আব্বু এসব বলে ডাকবে। হুম। বেলি, তুমি কি জানো তুমি আমায় কতটা সুখ দিয়েছো? সত্যি নিজেকে আজকে পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ মনে হচ্ছে। আমার মতো মানুষের কপালে এত সুখ আছে? কেন থাকবে না? আর আপনি অফিসে যাবেন না? বেলি, আর ভালো লাগে না। আপনি আগে এবার বন্ধ করো। যার তার সামনে আপনি আপনি বললে কেমন শোনায়? তো কি করতাম? কেন তুমি বলা যায় না? বেলি তখন নিজের মাথাটা নিচু করে রাখে। তখন ইরফান বেলির দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, আজকে তোমার মুখ থেকে তুমি বের করেই ছাড়বো আমি। যে ভাবা সেই কাজ। ইরফান চেপে ধরে বেলিকে, খাটে শুয়ে দেয় সে বেলিকে, আর নিজেও সাইড থেকে বেলির উপর হয়ে শুয়ে যায়। বেলির দিকে আপন মনে চেয়ে আছে সে। বেলির নজরে ইরফানের দিকে। তুমি করে বলো। ইরফানের কথায় বেলি অন্যদিকে ফিরে তাকায়। ইরফান তখন বেলির গালে ধরে বেলিকে তার দিকে ফিরায়। তুমি করে বলতে বলেছি। তুমি তো মুখ দিয়ে আসে না। বললেই আসবে, বলো। আসে না তো। আজকে কিন্তু এভাবেই আটকে রাখবো। হ্যাঁ? তুমি বলো। আমি আপনি করে বলি। না, তুমিই বলতে হবে। আমি তুমি করে বলতে পারি না তো। বাবুর মা যদি এত তেড়া হয় তাহলে আমার বাবুটার কি হবে? সেও তেড়া হবে। আমার বাবু লক্ষ্মী হবে। তাহলে তুমি করে বলো। ইরফানের অনেক জোরাজোরির পর বেলি বাধ্য হয় ইরফানকে তুমি করে বলতে। অবশেষে তার মুখ থেকে তুমি বের করে আনে ইরফান। এরই মাঝে দুজন কিছুক্ষণ হাসি ঠাট্টাও করে নেয়। ইরফান হঠাৎ করে ইমোশনাল হয়ে যায়। সে বেলির গালে তার এক হাত দিয়ে স্পর্শ করে। ইরফান তখন হঠাৎই কিছু কথা বলা শুরু করে। বেলি এক ধ্যানে ইরফানের কথাগুলো শুনতে থাকে। বেলি, জানো আমি না জন্মের পর মাকে দেখিনি। বাবার কাছে শুনেছিলাম আমাকে জন্ম দিতে গিয়ে আমার মা মারা গেছেন। আমি ধরতে গেলে অনেকটাই মা হারা ছিলাম।
সেই আমার সন্তান হবে। কথাগুলো বলার সময় ইরফানের চোখ বেয়ে পানি পড়ে যায়। ইরফানের চোখের পানি দেখে বেলির কলিজায় কামড় পড়ে যায়। বেলি আলতো করে ইরফানের গালে ধরে। সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই করার নেই তার। আমাদের সন্তান মা বাবা দুজনকেই পাবে ইনশাল্লাহ। বেলির কথায় ভরসা পায় ইরফান। চোখের পানিগুলো মুছে বেলিকে জড়িয়ে ধরে ইরফান, আর নিজের মনের মধ্যে জমাট বাঁধা কিছু কথা বলতে থাকে সে। আচ্ছা, মেয়ে বাবু হবে নাকি ছেলে বাবু হবে? আমি কি করে বলবো? আল্লাহ তোমার কি বাবু চাই? আল্লাহ পাক যা দেবে তাতেই খুশি। আপনার কি চাই? আবারও আপনি? আচ্ছা ঠিক আছে, তোমার কি চাই? একটা মেয়ে বাবু ঠিক তোমার মতো, তাহলেও ক্ষতি নেই। আল্লাহ পাক যা দেবেন তাতেই খুশি। আচ্ছা, বাবুর ছোট ছোট হাত পা হবে, আর ও অনেক নরম তুলতুলে হবে, তাই না? তাকে আসতে দাও ভালোভাবে, সে আসুক আগে। ইরফানকে হাসি মুখে কথাগুলো বলে বেলি। এমন সময় বেলি আবার বলে ওঠে, অফিস যাবা না? ছুটি নিয়েছি, আজকে তোমার সাথে কাটাবো। আমি তো ভালো আছি। বেলি, প্লিজ নিয়ম করে মেডিসিনগুলো নিতে হবে। হ্যাঁ, খাবো। এমন সময় মিনু বাহিরে থেকে চিৎকার করতে থাকে। বাইরের তেন আইয়েই ভিতরে ঢুকে গেছে না বুঝি? মিনুরেও কই? মিনুর কি চিন্তা হয় না? তাও গিয়া আমি কেডা? আমি তো কামের মাইয়া। বেলি আর ইরফান ভেতর থেকে মিনুর কথায় খিলখিল করে হাসে। তারপর ইরফান উঠে গিয়ে দরজা খুলে দেয়। মিনু তখন সোফা গোছাচ্ছে। ডাইনিং টেবিলের কাছে এসে জগ থেকে পানি ঢালতে ঢালতে মিনুকে উদ্দেশ্য করে ইরফান বলে, মিনু, তোর মনে আসবে রে মিষ্টি খাওয়া তোর ভাই ভাবিকে। এমন কথায় মিনু চোখ বড় বড় করে তাকায়। দেখতে দেখতে সুখের শান্তিতে কেটে যায় 6টা মাস। এর মাঝে প্রায় কয়েকবার বেলি অসুস্থ হয়ে গেছে। ইরফানের শান্তি বলতেই 6 মাসে সব গায়েব। মিনু একা হাতে অনেকটাই সামলে নিয়েছে সবটা। এ বাসায় একমাত্র মিনুই সেই ব্যক্তি যার উপর ইরফান আর বেলি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে। মিনু যদি তাদের বিষও দেয় তারা অনায়াসে বিষটাও খেয়ে নিতে রাজি। মিনু এতটাই বিশ্বস্ত তাদের কাছে। গ্রাম থেকে বেলির মাকে আনা হয়েছে। বেলির শরীর ভালো যাচ্ছে না ইদানিং। মিনুও পারে না তাই বেলির মাকে আনানো হয়েছে। এখন বেলির 7 মাস প্রায় শেষ হতে চলল। শরীর আস্তে আস্তে ভারী হয়ে যাচ্ছে। বসলে আর তার উঠতে মন চায় না, আর শুলে তো উঠতেই মন চায় না। আগে থেকে অনেকটা সুন্দর হয়ে গেছে বেলি। মেক্সি পরে এখন। ইরফান নিজ পছন্দ করে কাপড় কিনে এনে দেয়। বেলি কখনো দামি দামি কাপড়ে স্বাচ্ছন্দ্য বোধ করে না, তাই তার কথা অনুযায়ী 60 টাকা গজের কাপড়ই কিনে এনে দেয় ইরফান। আর মিনুকে দিয়ে নিচে মোড়ের মাথার দর্জির দোকানের থেকে সেলাই করিয়ে আনে বেলি। বেলি এখন যা পরে তাই ভালো লাগে বেলিকে। প্রায় সব রঙই বেলিকে মানায়। ইরফানও বেশ সিনসিয়ার হয়ে গেছে। এই 7 মাসে কম করে না হলেও প্রায় 25 বার ডাক্তারের কাছে নিয়ে গেছে বেলিকে। বেলির প্রবলেম একটাই, বেলির রক্তের প্লাটিলেট অনেক কম। তাই 15 দিন কি 1 মাস পর পর বেলিকে বাসায় এসে স্যালাইন পুশ করে দিয়ে যাওয়া হয়। এসব কিছু ইরফান নিজে দেখাশোনা করে। ইরফান মোটেও চায় না বেলুর একটু অযত্ন হোক। সে বেলিকে কোনো রকম অযত্ন করে না, বড় এবং অযত্নে রাখেও না। বেলির জামা কাপড় থেকে শুরু করে বেলির মাথার চুল অবধি পরিপাটি দেখতে চায় সে। আর বেলি সে ইদানিং বড় বেশি খুঁতখুঁতে হয়ে গেছে। অল্পতেই রেগে যায়, বিরক্ত হয়, আবার মাঝে মাঝে কাঁদে। তার মন এক এক সময় এক এক রকম থাকে। তাই ইরফান বেচারাও বেলির কথায় হা না করে না। বেলির সব কথাই ইরফান অনায়াসে শুনে নেয়। ইরফান অনেক এনজয় করে এই সময়গুলোকে, কারণ সে বাবা হতে চলেছে। আজকে তাড়াতাড়ি বাসায় চলে এসেছে ইরফান। বিকেলের দিকে চলে এসেছে সে। বেলি তখন জানালার পাশে দাঁড়িয়েছিল। ইরফানকে গেটের ভেতর ঢুকতে দেখে বেলির বুকে মোচড় দিয়ে ওঠে। ইরফান কলিং বেল দেওয়ার আগেই বেলি গিয়ে দরজা খুলে দেয়। বেলির এভাবে দরজা খুলে দেয়া দেখে ইরফান অনেকটা অবাক। ইরফান হাসি মুখে বেলির গালে আলতো করে ছুঁয়ে দেয় আর বলে, আজকে একেবারে দরজা খুলে দাঁড়িয়ে আছো যে? তুমি এখন এই সময় বাসায়? চলে আসলাম। শরীর ভালো তো? আলহামদুলিল্লাহ। ইরফান ভেতরে গেলে বেলি দরজা লাগিয়ে দেয়। ইরফান বদলে গেছে। শুধু বদলে যায়নি, অনেকটাই বদলে গেছে। নামাজ পড়ে 5 ওয়াক্ত। 1 ওয়াক্ত নামাজ সে কাজা করে না। অফিসেও নামাজ আদায় করে নেয়। ইরফান রুমে ঢুকতে ঢুকতে বেলিকে জিজ্ঞেস করতে থাকে, মা কি করে? শুয়ে আছে। আর মিনু? মিনুও মায়ের সাথে আছে। মায়ের সাথে মিনুর ভালো জমেছে। হ্যাঁ, অনেকটা। ভেতরে গিয়ে ফ্যান ছেড়ে বসে ইরফান। এখানেও বেলির সমস্যা। ফ্যান ছাড়লা কেন? বাইরে থেকে আসছি, একটু হাওয়া লাগুক গায়ে।
বেলি বিরক্তিকর চেহারা করে দাঁড়িয়ে থাকে। ইরফান বুঝে যায় বেলির বাতাসে সমস্যা হচ্ছে, তাই নিজ থেকে ফ্যান অফ করে দেয়। রাতে খাবার খেয়ে বেলি রুমেই হাঁটাহাঁটি করছে আর ইরফান বিছানায় বসে ল্যাপটপে কাজ করছিল। বেলি রুমের এই মাথা থেকে ও মাথা অবধি এভাবেই হাঁটাহাঁটি করতে থাকে। আর তার কিছুক্ষণ পর বিছানায় এসে ইরফানের পাশে বসে সে। ইরফানের কাঁধে হাত দিয়ে ইরফানকে ডাকতে থাকে সে। শুনছো? বলো। দেখো না, পাগুলো কেমন ফুলে গেছে।